উপলব্ধি থেকে ঐক্য না, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ঐক্য করতে হবে। এইটি হলো ঐক্যের জায়গা। বাংলাদেশ ভবিষ্যতে কোথায় যাবে, ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। আমার মনে হয় এই জায়গাটাও খুব ক্রমান্বয়ে পরিষ্কার হচ্ছে। এখন ওই যে ভবিষ্যতের বাংলাদেশ আমরা যে যার আদর্শিক রাজনৈতিক বিভিন্ন অবস্থান থেকে দেখব, তার কি কোনো ন্যূনতম কোনো জায়গা আছে কিনা যেখানে একমত হতে পারবো? যেই মতে আমাকে বলবে গণতন্ত্র থাকবে, স্বেচ্ছাচারিতা থাকবে না, ইত্যাদি ইত্যাদি, নির্যাতন নিপীড়ন থাকবে না, বিকাশের সুযোগ থাকবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি খুব সাধারণভাবে একটা জিনিস বুঝি, সেটা হলো সর্বজনীন মানবাধিকার থাকতে হবে, সব মানুষের অধিকার থাকতে হবে। সব মানুষের অধিকার যখন আমি বলি, তখন কিন্তু আমি শুধু এই ঘরের মানুষগুলোর কথা বুঝি না। এই ঘরে যেই মানুষগুলো আছে, শেষ বিচারে বাংলাদেশে তারা সচ্ছল মধ্যবিত্তের অংশ। আমি তাদের কথা বলছি যারা পিছিয়ে পড়ে আছে, সেই মানুষগুলোর কথা, যেই মানুষগুলো নদী ভাঙনের ভিতরে আছে, যেই মানুষগুলো আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে আছে, সমতলের আদিবাসীগুলো আছে, দলিত সম্প্রদায় সেখানে আছে, নারী পুরুষের ভিতরে এখনো বিভেদের ভিতরে রয়েছে, ধর্মীয় চিন্তার ভিতরে বিভেদের ভিতরে রয়েছে, তার লিঙ্গ পরিচিতি তাকে বিভেদের ভিতরে ফেলেছে। আমি সেই মানুষগুলোর কথা বলছি। সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার, জীবিকা নির্ভর করার অধিকার, সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। এইটি ভবিষ্যতের ঐক্যের বাংলাদেশ আমাদের হতে হবে। একটা ন্যূনতম জায়গায় আমাদের একমত হতে হবে। এই সর্বজনীন মানবাধিকারের বিষয়ে সব মানুষ জন্মেছে সমানভাবে, সমানভাবে বেঁচে থাকার, সমানভাবে তাদের সুযোগ পাওয়ার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। এই জায়গাটা আনতে হবে। সর্বজনীন মানবাধিকারের বিষয়টি আমি গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি। আমি দ্বিতীয় যে জিনিসটি বলতে চাচ্ছি আপনাদেরকে, সংস্কারের ব্যাপারে কাঠামোগত প্রশাসনিক সংস্কার ইত্যাদি বিষয়ে অনেক আলোচনা হয়েছে এবং আমরা সকলেই একমত হব সেই যেই বন্দোবস্ততেই আমরা পৌঁছাতে চাচ্ছি সেটার ব্যাপারে। কিন্তু যেই বিষয়টি আমার কাছে একটু আশ্চর্য লাগে, এই আলোচনার ভিতরে আমার কাছে একটু ঘাটতি লাগে, এটা আমার পেশার কারণে, সেটা হলো যতখানি না উপরি কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে, এই দেশের সমাজের ভিত্তি নিয়ে তো অত আলোচনা হয় না। আমি আপনাদের বলছি, এই যে যত আলোচনা শুনলেন, এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, আমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত 80 টাকার শাকের আটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারে তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে, ওই সংস্কার কি আমি দেখেছি? কিসের উপরে কাঠামোর সংস্কার করবেন যদি আমার ভিত ঠিক না থাকে? ক্ষমতায়ন তো, আসল ক্ষমতায়ন তো হলো রুটি রুজির ক্ষমতায়ন। আমার কাছে এইখানেই খুব কষ্ট লাগে যে এই বিষয়গুলো আমাদের নেতৃবৃন্দ যত্ন করে দেখছেন না। এটাতে আমাকে তৃতীয় বিষয় আমাকে নিয়ে আসবে, এবং এই তৃতীয় বিষয়টা আমার আসছে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে একটা অত্যন্ত সম্মানের দায়িত্ব দিয়েছিলেন, সেটা সময় মতো শেষ করতে পারায় আমি, আমার সহকর্মীরা খুবই গর্বিত বোধ করি। আমরা শ্বেতপত্র রচনা করেছি। আপনারা কল্পনা করতে পারবেন না, সকলে মিলে আমরা বলেছি দেশের ভিতরে লুণ্ঠন হয়েছে। লুণ্ঠনের যে কি মাত্রা, ওইটা আমরা গবেষণা না করলে আপনারা কল্পনাও করতে পারবেন না কি ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির ভিতরে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং এটা তো ঠিক করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, আমার তৃতীয় বিষয়, ওই ঠিক করার জন্য যে সময়, সে সময় কি জনগণ আমাদের দিবে কিনা? বলেছেন আপনি রাজনীতিবিদদের কথা যুক্ত করার কথা, আমি একমত হলাম। কিন্তু যেই লোকটি এই মুহূর্তে বাজারে যে চাল কিনতে পারে না, যেই মুহূর্তে, এই মুহূর্তে আপনারা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আলোচনা করছেন, বাদ বাকি মানুষ কোথা থেকে মহার্ঘ ভাতা পাবে সেই আলোচনা তো শুনি না।